শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় উত্তপ্ত সংসদ, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে বিতর্ক। বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক জনাব মোস্তফা কামাল। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনারা তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। মহান মুক্তিযুদ্ধ নিয়ে সরকারি ও বিরোধী দলের বক্তব্যে উত্তপ্ত সংসদ, জামায়াতকে তুলোধুনা করলেন ফজলুর ও পার্থ, নির্বাচনে কারচুপির প্রমাণ পায়নি ইইউ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদন প্রক্রিয়া শুরু, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারীর তালিকায় বাংলাদেশের নতুন অগ্রযাত্রা, প্রধানমন্ত্রীর সাথে রোস্টমের মহাপরিচালকের সাক্ষাৎ। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই জানালেন মার্কিন রাষ্ট্রদূত। তৈরি পোশাক খাতে আগের মতোই বহাল থাকছে কোটা ফ্রি সুবিধা, ব্রিটিশ হাইকমিশনার। মানবিক রাষ্ট্র গঠনে সবার অংশগ্রহণ চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রকে সুসংহত করতে আইনের শাসনের বিকল্প নেই। এবং দেশে জঙ্গি ইস্যুতে বিপরীত মেরুতে তথ্য উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী, মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে তুলে নেওয়ার কথা জানালেন সালাউদ্দিন আহমেদ। দর্শক, দিনের শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই আমি ফরিদুল হকের কাছে যাব আলোচনায়। যারা ফরিদুল হক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা আজকে যে আলাপটি করছিলাম, জানেন আপনি সংসদ অধিবেশন চলছে। গণতান্ত্রিক সংস্কৃতিতে সংসদে বিরোধী দল সরকারি দলের আলোচনা প্রাণবন্ত হবে, কখনো কখনো উত্তপ্ত হবে, ওয়াকআউট হবে, এগুলো সবই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু যে ইস্যুটি নিয়ে আজকে আলোচনা হলো, এই ইস্যুটিকে কিভাবে দেখছেন এবং এই আলোচনাটি কেমন মনে করছেন সার্বিকভাবে, সেই বিষয়গুলো নিয়েই আপনার মূল্যায়ন বা বক্তব্য শুনব। কোন ইস্যুর কথা বলছেন? যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে যে ইস্যু তৈরি হয়েছে। এটা তো একটা পুরনো রাজনীতি। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ করে বাংলাদেশকে 15 বছর ভাগ করে রাখা হয়েছিল, সেই পুরনো ব্রিটিশ কায়দার রাজনীতি আর কি। তো এটা তো আমরা জুলাইতে যখন রাজাকার বলা হলো সবাইকে, আমরা তো তুমি কি আমি কে রাজাকার রাজাকার বলে রাস্তায় নেমে এসে এটাকে প্রত্যাখ্যান করেছিলাম। এখন আবারও সেই পুরনো রাজনীতির পথে হাঁটতে যাচ্ছে বিএনপি। এবং ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে বিএনপির এই ফন্টে, মানে এক একটা ফন্টে এক একজন সিপাহসালার থাকে না, এই ফন্টের সিপাহসালার হচ্ছে গিয়া যিনি, উনি সম্ভবত আমি যতটুকু জানি, আমার তথ্যে ভুল থাকলে আপনারা কারেকশন করিয়ে দিবেন, প্রত্যেকে আমার সিনিয়র, উনি মুজিব বাহিনীতে ছিলেন। মুজিব বাহিনীর লোকজন মুক্তিযুদ্ধ করছে বলে আমার জানা নাই। এবং উনি 86 সালে নির্বাচনে এমপি হয়েছিলেন। এখন মুজিব বাহিনীর লোক যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের যে প্রথম সরকার, বিপ্লবী সরকার, সেই সরকারের কমান্ড তারা মানেননি। তারা মুক্তিযুদ্ধ কোথায় করেছেন এটার কোনো তথ্য পাওয়া যায় না। এবং মুজিব বাহিনীর পরবর্তী কি বলে যে উত্তরাধিকার হচ্ছে রক্ষী বাহিনী, যে রক্ষী বাহিনী এখানে হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে পরবর্তীতে। তো এখন ওনারা এসে সেই পুরনো কার্ড আবার ধরেন, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ দিয়ে বাংলাদেশকে যেভাবে বিভাজিত করতে চাচ্ছেন। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে উনি যে বেঞ্চে দাঁড়িয়ে এটা বলতেছেন, সেটা বিএনপির বেঞ্চ। বিএনপি হচ্ছে গিয়ে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত বিখ্যাত বিখ্যাত রাজাকারদের আশ্রয়স্থল ছিল বিএনপি। জিয়াউর রহমান সাহেব একজন বিখ্যাত মানে রাজাকারকে উনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। এরকম বহু ঘটনা আছে। এবং জামাতের সাথে ওনারাও 22 বছর জোটে ছিলেন, আন্দোলন করেছেন, একসাথে সরকার করেছেন, সবকিছু করেছেন। এখন এসে এই সমস্ত বিষয়গুলো আসলে তোলা হচ্ছে ওই পুরনো যে কাসুন্দিটা, ওইটাকে জারি রেখে প্রধান যে আমাদের দ্বন্দ্বগুলো কিংবা প্রধান যে সংকটগুলো, সেই সংকটগুলো থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া।
যেমন জ্বালানি সংকট সমাধানের সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আপনার এইখানে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিতে পারতেছে না। আজকে আমরা যখন কথা বলছি কয়েক ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এর বাইরে ধরেন অবৈধ অস্ত্রের সরাসরি, ইতিমধ্যে আবার ধরেন আমাদের ডিফেক্টো প্রধানমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও বটেন, উনি আবার হচ্ছে গিয়ে ইয়ে করেছেন, কি বলে, আগাম ঘোষণা দিয়েছেন যে মাদকের বিরুদ্ধে অভিযান যাওয়া হবে 30 তারিখ থেকে। মানে আগে থেকে মাদকের লোকদেরকে ঘোষণা দিয়ে দিল, আমরা কিন্তু আসতেছি, তোমরা সব সরে যাও, নিজেদের লোকরা যারা সরে যাও, আর বাইরে চুনোপটিদেরকে আমরা ধরবো আর কি। এই পুরনো মাদকের বিরুদ্ধে যুদ্ধ হাসিনার আমলে আমরা দেখছি। হ্যাঁ, সন্ত্রাস নিয়ে কোনো ইয়ে নেই। ইতিমধ্যে ধরেন কুষ্টিয়ার যে ঘটনাটা ঘটেছিল, মাজারে যে হামলা, একজন পীরকে পিটিয়ে মেরে ফেলা, সেইখানে একদম অনেকগুলো ছাত্রদল যুব দলের একদম চিহ্নিত, মানে পদধারী লোকেরা চিহ্নিত হিসেবে সেটা রিপোর্ট হয়েছে, কিন্তু মামলায় একজনেরও নাম নেই, গ্রেফতারের তো প্রশ্নই আসে না। তো সব মিলিয়ে এর পাশাপাশি আমরা ধরেন অর্থনৈতিক যে অবস্থা, ব্যাংক রেজুলেশন যেভাবে পাশ করা হয়েছে, ব্যাংক রেজুলেশন পাশ করার পর আজকে আবার আমাদের মহান ব্যাংক পরিচালকরা, একজন সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে 5 জন পরিচালক আবেদন করেছে তাদের ব্যাংক ফেরত পেতে। হ্যাঁ, এবং ওই ব্যাংক ফেরত নেওয়ার জন্য তাদেরকে আবার 11,000 কোটি টাকা পাবলিক ফান্ড থেকে দিতে হবে। এই আলোচনাগুলোকে ডাইভার্ট করার জন্য এবং জুলাই সনদ ওনারা মানছেন না, গণভোটকে পদদলিত করেছেন, সবকিছুকে ডাইভার্ট করার জন্য একটা এই যে ইস্যুটা সবসময় গত 15 বছরে খুব ভালো একটা মানে কি বলে খুজলি হিসেবে কাজ করেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে কথাটা শেষ করি। ওই যখন ইরাকে এবং ধরেন আফগানিস্তানে বুশ ব্লেয়াররা বোমা মারতেছিল, ওই সময় একটা জোকস খুব প্রচলিত হয়েছিল, ঘটনাটা হয়তো সত্য না, কিন্তু এটার উদাহরণটা খুব প্রযোজ্য। সেটা হচ্ছে যে বুশ আর ব্লেয়ার একটা কাচের দেয়াল ঘেরা রুমে বসে মিটিং করতেছে, পাশ দিয়ে কফি আনান হেঁটে যাচ্ছে। তো এই কফি আনান এদেরকে দেখে সন্দেহ করে যে দুই শয়তান যেহেতু এক জায়গায় বসছে, কিছু একটা আকাম তো করতেছে। তো সে যে নক করে জিজ্ঞেস করে যে তোমরা কি নিয়ে আলাপ করতেছো? তা আমরা ভাবতেছি যে ইরাকে বোমা ফেলে 10 লাখ মানুষ মেরে ফেলবে, আর একটা সাইকেলের টায়ার পাংচার করে দিব। তো ওই কফি আনান ওই 10 লাখ বোমার প্রশ্ন না করে প্রশ্ন করে যে বোমা মারবা ঠিক আছে, কিন্তু সাইকেলের টায়ার কেন পাঞ্চার করবা? কারণ ওই যে তুমি প্রশ্ন করছো, সবাই সাইকেলের টায়ার পাঞ্চার নিয়ে বিজি থাকবে, 10 লাখ বোমা মানে মানুষ যে মেরে ফেলা হবে এটা নিয়ে কেউ প্রশ্ন করবে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে এত ধরেন মনে করেন এবং প্রতিদিন ধরেন সরকার একটা করে প্রতি সপ্তাহে নতুন একটা করে কার্ডের ধরেন করতেছে। এখন আমার কাছে তো এটা মনে হচ্ছে যে কার্ডতান্ত্রিক গণকার্ডতান্ত্রিক সরকার না হয়ে যায় গণপ্রজাতান্ত্রিক সরকার থেকে, হ্যাঁ, গণকার্ডতান্ত্রিকরা সরকার হয়ে যায়। তো এই সবগুলোকে ধরেন আড়াল করার জন্য ওই সাইকেলের টায়ার পাংচারটা হইতেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ। এইগুলো নিয়ে এখন ধরেন এই সময় এসে কথা বলে এইগুলো নিয়ে আসল জিনিসকে আড়াল করা যাবে না। যদি ওইটা করতে হয় তাহলে প্রত্যেকের নিজেদের অতীতে যেতে হবে, অতীত দেখতে হবে, প্রত্যেককে এখানে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে গিয়ে পার্লামেন্টে এগুলো নিয়ে আলাপ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুনবো, ফজলে হুদা বাবুল রয়েছেন আমাদের সঙ্গে। জনাব ফজলে হুদা বাবুল, শুনছিলেন আপনি ফরিদুল হক বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছে, আপনি সেই আলোচনায় শুরু করবেন। জি, ধন্যবাদ। ফরিদুল হক অনেক তরুণ হলেও অনেক প্রাজ্ঞ নেতা, এনসিপির খুলনার কৃতি সন্তান এবং অনেক ম্যাচিউরড, এবং ম্যাচিউরড মানুষের মতোই গল্পও বললেন একটা, যদিও এটা মানে আমরা কিন্তু আপনি কিন্তু ধান ভানার গল্প করছেন, উনি চলে গেছেন কফি আনানের কাছে কফি খেতে, সেটাও ঠিক আছে। বিষয় হচ্ছে কি যে ব্যর্থতা আড়াল করার জন্য আপনারা অনেকগুলো ব্যর্থতা উনি বলেছেন, জ্বালানি, অস্ত্র উদ্ধার, একজন পীরকে মেরে ফেলা, জুলাই সনদ মানছে না, গণভোটকে পদদলিত করা, গণকার্ডতান্ত্রিক, অনেক কিছুই উনি বলেছেন। রাজনীতিতে বলবে এটা খুব স্বাভাবিক, স্বাগত জানাই আমি। কিন্তু মজার বিষয় কি জানেন, আপনি যদি একটু ক্ষমতায় থাকেন, এটা আমি ফিল করেছি, 22 বছর একটা গ্রুপ অফ কোম্পানি গ্রুপ সিএফও ছিলাম, যেদিন চাকরি ছেড়ে মাঠে নামলাম, আই ডোন্ট হ্যাভ এনি আইডেন্টিটি, ঠিক আছে, মানে আমি কে? তখন অফিসের মধ্যে আমার মনে হতো যে আই এম দ্য কিং, আই এম দ্য কিং, আই এম দ্য বস, আই এম দ্য বস। কিন্তু যখন চাকরিটা ছেড়ে গেলাম তখন কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি ডেজিগনেশন। তো তখন একটু মনটা খারাপ হয়, মাথাটাও একটু চক্কর দেয়, এটা খুব স্বাভাবিক বিষয়। এনসিপি 18 বছরে 18 মাসে 18 বছরের সমান অর্থ কামিয়েছে, দুর্নীতি করেছে,
সরকারের যত প্রকারের আনুকূল্য নিয়েছে, যত ধরনের সুযোগ সুবিধা প্রত্যেকটা নিয়েছে। এনসিপির ছেলেদের আসলে এখন মাথা ঠিক নাই। নতুন বন্দোবস্ত আমরা দেখেছি বন্যার টাকার কোনো হিসাব পায়নি এই জাতি। টিএসসিতে যেটা তোলা হয়েছিল আমরা দেখেছি কিভাবে এই 18 মাসে কি কি দেখেছে লোকজন, এবং এনসিপির প্রতিনিধি সেখানে কিভাবে ডিসি নিয়োগ করে, কি করে টেক্সট বোর্ডের বই ছাপায়, কিভাবে এসপি নিয়োগ করে, কিভাবে সরকারকে নিয়ন্ত্রণ করে, কিভাবে তাদের মানে পিতৃসমতুল্য বললেও ভুল হবে, পিতার মতোই, পিতৃসমতুল্য বললে একটু দূরে রয়ে যায়, পিতার মতোই প্রধান কি বলে উপদেষ্টা সাহেবের সাথে তারা সমস্ত খবর তাদের মাধ্যমে মিডিয়া জানতো। সো এই যে একটা পরিস্থিতি থেকে এসছে, তারা এখন এগুলো বলবে, ভুলভাল বলবে, তাতে আপত্তি নেই। তারপরেও ভুলভাল নিয়ে কিছু কথা বলি। যারা বলে পুরাতন কাসন্দে মুক্তিযুদ্ধদের, তারা এ দেশের স্বাধীনতার পক্ষের শক্তি না, দেশের পক্ষেরও কোনো শক্তি না। তারা যে কথাগুলো বলেছেন, শাহ আজিজ কোনোদিনও মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেনি, ঠিক আছে? আমি দেখিনি গোলাম আজম সাহেব বলেছেন, বা কোনোদিনও আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন। আমরা কিন্তু জাসদ নিয়ন্ত্রিত একটা বিরোধী দল পেয়েছি, জামাতের দেখুন আমির উনি জাসদ করতেন, জামাতের যিনি সেক্রেটারি ওনারা আবার অন্যভাবে বলেন, মানে আমিরে জামাত, মানে শব্দগুলো একটু কেমন কেমন লাগে আমার কাছে। যাই হোক, তো উনি খুব সেক্রেটারি গোলাম পারোয়ার, উনি কোন জায়গার অধ্যাপক, কবে উনি সহযোগী অধ্যাপক ছিলেন আমি জানি না, তো যাই হোক উনি লেখেন আর কি, উনি অধ্যাপক, উনি কিন্তু উনিও জাসদ করতেন। ডাক্তার মোহাম্মদ তাহেরও বোধহয় জাসদ থেকেই আসা। কাজে এই যে ধর্মের নামে অধর্মের বেশেতি, আর ওখানে আমাদের এই তরুণ প্রজন্ম এনসিপি ছেলেরা যে দিগ্ভ্রষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে, এবং এ কারণেই তারা মুক্তিযুদ্ধকে পুরাতন কাসুন্দি বলে। মুক্তিযুদ্ধ সেই যুদ্ধ 9 মাস ধরে, সেটা শুধুমাত্র বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ ছিল না, এটা 7ম নৌবহর আমেরিকা পাঠিয়েছে, এটা একটা ইন্টারন্যাশনাল যুদ্ধ পরিণত হয়েছিল। এইখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে, বহু লোক ঘর ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে। এই দেশে যেসব অত্যাচার হয়েছে, বুদ্ধিজীবীদের খুন করা হয়েছে, দেশকে বহুদূর পিছিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে, বাংলাদেশকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত হয়েছে, এবং যেটার মাধ্যমে এই দেশে তারা আজকে বাংলায় কথা বলতে পারছেন। হ্যাঁ, না হলে হয়তো অস্বীকার করছে। তাহলে এটাকে কাসুন্দি বলছেন কেন? মুক্তিযুদ্ধ আমাদের প্রত্যেক দিনের ইস্যু, মুক্তিযোদ্ধারা এ দেশের প্রত্যেক দিনের নমস্য, মুক্তিযোদ্ধারা এদেশের সর্বজন শ্রদ্ধেয়। মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ডাক দিয়েছেন। ওনাদের আসলে এগুলা ইতিহাস টানলে তো ভালো লাগে না। 47-এ ওনারা কিন্তু অখণ্ড ভারত চেয়েছিলেন, যে অখণ্ড ভারত হচ্ছে বিজেপির এজেন্ডা। ওনারা 71-এ আবার মুসলিম লীগের বিরুদ্ধে যে পাকিস্তানের 47-এ মুসলিম লীগের বিরুদ্ধে যে পাকিস্তান নতুন মুসলিম কান্ট্রির ওনারা বিরোধিতা করেছেন, 71-এ আবার ওনারা স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছেন। তাদের সাথে যারা গেছেন তারা তো অনেক প্রকারের কথাই বলতে পারেন। একটা পীরেরকে মেরে করতে, এটার আমি অবশ্যই নিন্দা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাজনীতিতে বিশ্বাস করে না। কারা এই রাজনীতিতে বিশ্বাস করতো 18 বছর, এরকম কিন্তু 18 মাসে অনেক, আরে ভাই ওরে 18 বছরের মতো তো এমন অবস্থা, আপনি কি করেন রে ভাই? বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তো আমরা একটা মানে 2 টাকা দিয়ে ছোলা বুট কেনার টাকা ছিল না। হ্যাঁ, তো এখন তারা তো হচ্ছে গাড়ির বহন নিয়ে ঘুরছে, তো 18 বছর না। তো একজন পীরকে মেরে ফেলা এটা একটা হতে পারে ঘটনা, সেটা বিচার হবে, অবশ্যই হবে, কেন হবে না। কিন্তু এইরকম শত শত পীরকে যে তারা তাদের মাজারে পর্যন্ত যেতে দেয়নি এই মব বাহিনীরা, এইটা নিয়ে কিন্তু কোনো কথা তারা বলে না। জুলাই সনদ মানছে না, কারা মানছে না? জুলাই সনদ এনসিপি মানছে না আমি মনে করি,
কারণ জুলাই সনদে যে রাজনৈতিক সমঝোতা হয়েছিল, এই রাজনৈতিক সমঝোতায় এনসিপি একটা দল যারা সব শেষে যে স্বাক্ষর করেছে, নাম্বার 1। নাম্বার 2, তারা এটাকে আওয়ামী ফ্যাসিস্টদের মতো নিজেদের একটা সম্পত্তি বানানো শুরু করে দিয়েছে, যেখানে পার্লামেন্টে বলা হচ্ছে, অনলাইন অফলাইন সর্বত্র বলা হয়েছে আমরা স্বাক্ষর করেছি, আমরা এটা পালন করব এবং সেজন্য আমরা সমস্ত কিছু আমরা উজাড় করে দিয়েছি জুলাই সনদের জন্য। তারপরও বলে মনে হয় তাদের এটা, যেরকম আওয়ামী লীগ বলতেন একমাত্র তাদের বাবার দেশ এইটা ছিল, এখন একমাত্র শুধু তাদের এই 24 হয়েছে। এখানে কোনো রিক্সাওয়ালাও মরেনি, কোনো গৃহিণীও মরেনি, এখানে কোনো বৃদ্ধ মরেনি, কোনো যুবক মরেনি, কোনো ছাত্র মরেনি, কোনো মানে একদম এনসিপির এই 6 জন ছাড়া কারো কোনো অবদান ছিল না। একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জনের মানে 6 জনই সব কিছু করেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেও মরেনি। এই একমাত্র মানে ছাত্ররা, এই 24-এর আন্দোলনের ছাত্ররা যারা ক্ষমতার ভাগ নিয়েছে, 90-এর কেউ ক্ষমতার ভাগ নেয়নি, 69-এও কেউ ক্ষমতার ভাগ নেয়নি, 52-তেও কেউ ক্ষমতার ভাগ নেয়নি। শেষ করছি, গণভোটকে পদদলিত করেছে। গণভোটের জন্য গণভোট হয়েছে, একটা আদেশ হয়েছে, এই আদেশ ঠিক হোক বেঠিক হোক একটা আদেশ হয়েছে, এই আদেশ মেনে গণভোট হয়েছে। গণভোটটা কেন হয়েছে? গণভোটটা হয়েছে কারণ জুলাই সনদকে আমরা বৈধতা দিতে চাই, এটাই তো গণভোটের উদ্দেশ্য ছিল। এবং গণভোটের ঘতে কিন্তু বলা ছিল যে একটা, এটা বহুবার বলেছি, এই কথাই কথাই জুলাই যারা নিয়ে আসে না, ওই 17 বছরের কেন যেন গন্ধ পাই আমি, কারণ এই গন্ধের শিকার কিন্তু আমরা। তারা ডিপ স্টেটের সাথে জড়িত ছিল, এটা সজীব ভুঁইয়া নিজেও বলেছেন। এই গণভোটকে পদদলিত বিএনপি করেনি, এই গণভোটকে এইভাবে বিক্রি করতে করতে এটাকে এত সস্তা করে ফেলছে একটা গোষ্ঠী যে এই মানুষ এক সময়, আমার তো ভয় হয় মানে জুলাই শুনলে আবার কি বলে বসে, যেরকম এক সময় মানে সংস্কার শুনলে। আমি শেষ করছি, গণভোট হয়েছে, বিএনপি মেনে নিয়েছে, গণভোটের রায় মেনে নিয়েছে, বিএনপি ভোট দিয়েছে। 71-এর মধ্যে 51% ভোট বিএনপি দিয়েছে, 21% ভোট সকল রাজনৈতিক দল মিলে দিয়েছে। এবং সেইখানে বিএনপি এই গণভোটের সবচেয়ে বড় পুরোধা, সবচেয়ে বড় অংশীজন। যারা কাঠতান্ত্রিক বলে তাদেরকে বলি, ভাই আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, রবারের জুতা পরে চলি, আমরা জানি গ্রামের মানুষ কি চাই। একটু ঘোরেন, সাধারণ মানুষের কাছে যান, রাজনীতিটাও পোক্ত হবে, কার তাদের কতটুকু দরকার এটা বুঝবেন। এবং এটা নিয়ে আর বেশি ব্যাখ্যা দিলাম না। একসময় জামাতের আমিরও বলেছিলেন, কিসের রাখ তোর ফ্যামিলি কার্ড। আমরা এসব শুনেছি রেটরিক। এ দেশের লোকজন মানুষ চিনে। বিএনপি আজকে নতুন কোনো রাজনৈতিক দল না, পরীক্ষিত, সুসংগঠিত, সুশৃঙ্খলিত একটা রাজনৈতিক দলের নাম হচ্ছে বিএনপি। পুরানো রাজনীতির পথে আমরা হাঁটছি, ঠিকই বলেছেন, কারণ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে আদর্শ দিয়ে গেছে, আমরা সেই আদর্শে হাঁটছি। ম্যাডাম খালেদা জিয়া যে উদাহরণ রেখে গেছে, আমরা সেটাকেই অনুকরণ করে চলছি। আমরা আবার আসবো আপনার কাছে, একটু শুনে আসি। বাবুল ভাইয়ের পদ কমপ্লিট হয়নি? জি, কমপ্লিট হয়েছে, আপনি আপাতত হয়েছে। জি, আমি শুনেছি, একটু একটু বিনোদিত হয়েছি, সমান্তরালে একটু কষ্টও পেয়েছি। নিশ্চয়ই যারা দেখছেন এই অনুষ্ঠানটা, তারা কোনটা কিভাবে গ্রহণ করবেন তাদের বিষয়। আজকের দিনটা এত আনন্দের দিন, বাংলাদেশ নিউক্লিয়ার বিশ্বে নাম লিখিয়েছে। এটা কিন্তু ঐতিহাসিক মানদণ্ডে বিবেচনা করার বিষয়। এই দুর্দিনে এরকম একটা শুভ সংবাদ প্রত্যেকটা দেশের নাগরিকের জন্য খুব আশাবাদী হবার মতো। তার উপর গত 2-3 দিন ধরে যে জ্বালানি সংকট অনেকটুকু কিন্তু কাভার হয়ে এসেছে। পেট্রোল পাম্পের সেই চিত্র আর আজকের চিত্র তো অনেকটা স্বাভাবিক। ভাই, পৃথিবীতে তেলে ভেসে যাচ্ছে, খালি বাংলাদেশই পাচ্ছে না। আচ্ছা, তো আজকের চিত্র অনেকটা স্বাভাবিক, এটা তো আশা জাগা নেওয়া বিষয়। তার উপর সরকারি দল এবং বিরোধী দল এই জ্বালানি সংকট মোকাবেলায় একসাথে কাজ করবেন বলে মাত্র 2 দিন আগে সংসদে জানিয়েছেন, সেটাও মানুষকে আশাবাদী করেছে। কিন্তু আজকে অনির্ধারিত বক্তৃতায় এমন একটা বিষয় সামনে চলে আসলো, আমাদের শুভ সংবাদগুলো ঢাকা পড়ে গেল। এখন যদি 2টা দলের মধ্যে বা 2টা পক্ষের মধ্যে এমন কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকে বা এমন কোনো চুক্তি থাকে
যে আওয়ামী লীগ মুক্ত বা আওয়ামী লীগের শূন্যতায় আমরা মাঝে মধ্যে একটু খেপবো বা দুজনেই একসাথে খেপবো, টকশোতে যেটা হয় কখনো কখনো, যে দুজন বা তিনজন গেস্ট মিলে উপস্থাপককে একটু বিব্রত করে ফেলবো, অথবা আপনিও একটু খেপবেন আমিও একটু খেপবো। তো এই যে একটা নাটকীয়তা, এটা কিন্তু আজকের দিনে প্রত্যাশিত ছিল না। কারণ যে বিষয়টা আজকে সংসদে তর্ক বিতর্ক হয়েছে দুই পক্ষের মধ্যে, একসময় তো আওয়ামী লীগ এগুলো করতো, এবং এগুলো করতে গিয়ে কিন্তু আওয়ামী লীগ বরাবরের মতো, বিশেষ করে 17 বছরের প্রতিটা দিন যত গেছে, এই রেকর্ড যত বাজিয়েছে তত কিন্তু সমালোচিত হয়েছে। অথচ মুক্তিযুদ্ধ একটি কত প্রাসঙ্গিক বিষয়, কত অনুভূতির বিষয়, কত সেন্সিটিভ। তো যথারীতি এখন যেটা হয়ে গেছে, কারো কাছে 71 খুব বড়, কারো কাছে 24 আরো বড়, কেউ আবার দুটার মধ্যে তুলনা করেন কোনটা বড় কোনটা ছোট। এই দুটার মধ্যে কিন্তু বড় ছোট করার বিষয় নয়। 5 আগস্ট যেই বিপ্লব বলেন আর গণ আন্দোলন বলেন আর গণ অভ্যুত্থান বলেন, বাংলাদেশকে কিন্তু নতুন একটা যাত্রাপথ দেখিয়ে দিয়েছে। কিন্তু খেয়াল করবার মতো বিষয়, দুটি দলে মাঝে মধ্যে কিন্তু যাত্রাপথে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। এমনকি এমন এমন কথা তারা বলছেন যেগুলো মানুষকে প্রশ্নবিদ্ধ করে। আজকে এনসিপির দিক থেকে অথবা জামাতের দিক থেকে বিএনপিকে যেসব গালমন্দ করা হয়, এগুলো তো একসময় আওয়ামী লীগ করত। আবার বিএনপির নেতারা আমাদের বাবুল ভাই সহ যেসব কথা এখনো বললেন বা এখন বলছেন, এগুলো একসময় আওয়ামী লীগে বলতো। তো আবার যখন আওয়ামী লীগ এগুলো জামাতকে বলতো, মাঝে মধ্যে বিএনপি জবাব দিত, নিন্দা জানাতো। আবার বিএনপিকে বললে জামাত নিন্দা জানাতো। তো ওই তাদের ওই ঐতিহাসিক বন্ধন, বা ঐতিহাসিক না বললেও 17 বছরের টানা বন্ধন, আওয়ামী লীগ থেকে এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে দল দুটিকে বিচ্ছিন্ন করার। একটা পর্যায়ে কিন্তু তাচ্ছিল্য করে বা লজ্জা দেওয়ার জন্য বা চিহ্নিত করার জন্য দুটা দলকে এক করে ফেলা হতো, যে বিএনপি জামাত অথবা জামাত বিএনপি। তো তখন তারা কিন্তু একসাথে জবাব দিতেন, বলতো যে 71 নিয়ে এই চেতনার ব্যবসাটা যেন বন্ধ হয়। কিন্তু আমরা দেখলাম যে 71-এর ওই চেতনা এখন আর ব্যবসার মধ্যে নাই, দোকানদারের মধ্যে চলে এসেছে। আবার জুলাই নিয়েও রীতিমতো ফেরিওয়ালা সেজেছেন অনেকে। তো এগুলো তো মানুষকে কষ্ট দেয়। কোন মানুষকে বেশি কষ্ট দিচ্ছে? যারা সন্তান হারিয়েছেন, ভাই হারিয়েছেন, তাদের কিন্তু কলিজা ছিঁড়ে যায় এইসব বক্তব্যে, যে আপনারা সংসদে গেছেন, আপনাদেরকে এখন পুলিশ দৌড়ায় না, আপনাদের এখন লুকিয়ে থাকতে হয় না, আপনারা এখন খোঁচাখুচি করেন। যদি এটা মনের প্রাণেও করে থাকেন এই খোঁচাখুচি, এটা দুঃখজনক, তাদেরকে কষ্ট দেয়। আর যদি হয় যে নাটকীয়তা তৈরি করার জন্য, বিনোদন দেওয়ার জন্য করে থাকেন, তাদের জন্য কিন্তু বিনোদনের না, তারা কষ্টে কাতরায়। তো এই ক্ষেত্রে দুটি দলের বোধহয় একটু বোঝাপড়ার বিষয় আছে, নিজেদের মধ্যে হলেও, দুই দল মিলেমিশে না হলেও নিজেরা বোধহয় উপলব্ধি করতে পারেন। আমাদের কাছে তো তথ্য আছে, বিএনপিকে অসংখ্যবার বলা হয়েছে যে জামাতের সঙ্গ ছাড়ো, তোমাদের উপরে নির্যাতন হবে না। জামাতকেও বলা হয়েছে তোমরা বিএনপির সঙ্গ ছাড়ো, তোমাদেরকে আলাদা একটা ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু দুটি দল কিন্তু মিত্রের স্বাক্ষর রেখেছে, এত নির্যাতনের মধ্যেও তারা বিচ্ছিন্ন হয়নি। তার উপর ইন্ডিভিজুয়ালি দল দুটির উপর যে অত্যাচার হয়েছে, জামাতের 6-7 জন নেতার ফাঁসি হয়েছে, বিএনপির অসংখ্য নেতা গুম হয়েছেন, খুন হয়েছেন। তো কিন্তু গত কয়েকদিনের, বিশেষ করে আজকের আবার তাদের এই বিতর্ক, মনেই হচ্ছে না যে তারাই নিপীড়িত ছিলেন, তারাই মজলুম ছিলেন। তাদের এখন যে কণ্ঠ, তাদের এখন যে খিচুনি, যে ব্যঙ্গ করা, মস্করা করা, এগুলো কিন্তু খুব একটা সুন্দর দেখায় না। হয়তোবা সংসদের টেবিল চাপড়ানো হয়, কেউ কেউ হাসেন। তো কারা হাসেন? যারা জীবিত আছেন। একবারও ভাবেন না যে একসাথে চলেছেন, একসাথে লুকিয়েছেন, একসাথে জেলেও ছিলেন। কেউ কেউ জীবিত আছেন, কেউ কেউ কোথায় আছেন এখনো কিন্তু অনেকের হদিস নেই। তো তারা যদি নিজেদের এই বিষয়টা একটু উপলব্ধি করেন নিজেরা, নিশ্চয়ই তারা মানুষের কাছে বিনোদনের পাত্র হবেন না। আবার যাদেরকে হটিয়েছেন বলে মনে করা হয়, অর্থাৎ আওয়ামী লীগের কথা বলছি, তাদের কাছেও কিন্তু এটা বেশ উপভোগের, খুব এনজয় করছে তারা, যে আমরা আর কি করেছি, তারা তো দেখছি এরই মধ্যে আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে। অথবা তারা উভয়ই বোধহয় আমাদেরই ফলোয়ার্স বা আমাদেরই আপনজন, কারণ কাজে কর্মে তারা তো আমাদের কাজে করছে। অর্থাৎ আওয়ামী লীগের শূন্যতাটাও তারা কিন্তু কাভার করে দিচ্ছেন। এটা তাদের জন্য কতটা ভালো হচ্ছে, বা এখনো যে কথাগুলো বলছেন, এই যে আমি এখন কথা বলতে গিয়ে পুরনো কথা আসছে, যেমন আপনি এখন গণমাধ্যমের যেই তরতাজা উপস্থিতি, ফুটেজ সহ কথা বলিয়ে দেয়,
আপনি এখানে একটা বলে গেলেন, ঠিক আপনি এই স্টুডিও থেকে বের হতে হতেই গত সপ্তাহে কি বলেছিলেন এটা রেকর্ড বাজিয়ে দেয়া হয়। এত তরতাজা বিষয়টা। তো এখন যখন বলছেন এক দল আরেক দলকে যে ভাষায় গালি দিচ্ছেন, তখন তো মানুষ মনে করছে যে এক সময় যে বলেছিলেন আমরা একই মায়ের দুই সন্তান, তাহলে ওইটা কি মিথ্যা বলেছিলেন, নাকি ওইটাও কোনো নাটকীয়তা ছিল, নাকি আজকে যেটা বলছেন এটা আগামীকাল আবার পরিবর্তন করবেন কিনা, এগুলো মানুষের কিন্তু কলেজা ছেড়ে দিচ্ছে। একদিকে কলেজা ছেড়ে দিচ্ছে, আরেকদিকে মানুষকে বিনোদিত করছে। এত সস্তা বিনোদন, যেটা রাস্তায় ক্যানভাসারের বিনোদনকেও কিন্তু কখনো কখনো হার মানিয়ে দিচ্ছে। তো এই বিষয়টা অনুরোধ থাকবে দুটি দলের প্রতি, নিজেদের আগে কি অবস্থায় ছিলেন, এখন কোন অবস্থায় আছেন। এই টক শো থেকে বের হবার পথেও কিন্তু বিএনপি নেতাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছিলেন, আপনার মধ্যে জানা আছে। তো ওই দুঃখজনক অবস্থাটা থেকে যে এখন সুন্দর করে নিঃশ্বাস ছাড়তে পারছেন, এটার জন্য একটা সন্তুষ্টির বিষয় আছে। তার উপর দেশকে সামনে এগিয়ে নেয়ার বিষয় আছে। অনেক হতাশার মধ্যে আমরা যে যে একটু একটু শুভ সংবাদ, বিশেষ করে এই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে, এটা কিন্তু গতকাল পর্যন্ত এরকম আশাবাদ দেখা যায়নি। জ্বালানি বিদ্যুতের বিষয়ে কিন্তু যোগ হয়েছে, যে আমরা আশা করি আগস্টের মধ্যে 300 মেগাওয়াট যোগ হবে ওখানে। এটা কিন্তু ছোট্ট বিষয় নয়, অনেক বড় বিষয় কষ্টের সময়ের জন্য। কারণ বাবুল ভাই এলাকায় বোধ যান, আপনার এলাকায় কীরকম পরিস্থিতি জানি না, সিলেট সহ কিশোরগঞ্জ সহ হাওর অঞ্চলে গত 2-3 দিন ধরে মানুষ আগাম ধান কেটে ফেলছে। একদিকে তাদের সাপোর্ট পাচ্ছে না, ডিজেলের অভাব, শ্রমিক পাচ্ছে না, তার উপর বন্যা আসবে বলে একটা আভাস আছে। এটাও কিন্তু একটা খারাপ খবর। কারণ এই যখন আধা পাকা ধান কেটে ফেলা হচ্ছে, অর্থ হচ্ছে যে একটু ঘাটতি দেখা দেবে উৎপাদনে, আর উৎপাদনে ঘাটতি দেখা দেয়া মানে খাদ্য সংকটের একটা আভাস, আর খাদ্য সংকটের আভাস মানে পুষ্টিহীনতার একটা আভাস আছে। আমাদের এই যে সাম্প্রতিক সময়ে যে শিশুরা মারা যাচ্ছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে তাদের মধ্যে অপুষ্টির একটা বিষয় ছিল। তো এই বিষয়গুলো যদি সামগ্রিক বিষয়গুলো তারা আমলে নেন, একটু উপলব্ধি করেন, আমার বিশ্বাস তারা এই বচন, এই বাচন, এই বাতচিত এই পর্যায়ে আর নেবেন না, মানুষকে অবনোদিত করবেন না, নিজেরাও আশা করি হালকা হবেন না মানুষ। আমি আসবো আবারও, একটা নিয়ম মাফিক বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ফরিদুল হক, যে বিষয়গুলো আলাপ হচ্ছিল, সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল যেটি বলছিলেন, যে আপনারা যে প্রসঙ্গগুলো তুলছেন এর পাশাপাশি কিছুটা বিভ্রান্ত হচ্ছেন কিনা জামায়াত ইসলামীর কারণে সেটি বলছেন। আর গত 18 মাসে আপনারা একেবারে ক্ষমতার কাছাকাছি ছিলেন সেই অভিযোগও করছেন, এবং 18 বছরে যা করা যায় না 18 মাসে সেরকমটি আপনাদের কেউ কেউ করেছেন বা অনেকেই করেছেন, সেই অভিযোগও এসেছে। আপনার মন্তব্য শুনবো। জি না, আমি বাবুল ভাইয়ের বক্তব্য যখন শুনছিলাম আমার কাছে খুবই দারুণ লাগতেছিল। আমার কাছে হঠাৎ এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি কি আওয়ামী লীগের কোন নেতা কিংবা সংসদ সদস্যের বক্তব্য শুনতেছি না। উনি মুক্তিযুদ্ধ নিয়ে যে চমৎকার বয়ান দিলেন, মানে ওনারা খুব দারুণ একটা জিনিস রপ্ত করছেন। আমি যেটা বলিনি সেটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে সেটা একটা কাউন্টার দিবে। মানে ধরেন আন্দাজে ফাঁকা গুলি ছাড়বে, ছেড়ে তারপরে কাউন্টার। 71 আর 24 কে কে মুখোমুখি দাঁড় করাইছে, এই কথা কে বলছে? দায়িত্বশীল আরো একজনের কথা আপনি বলেন। আমরা কখন 71 কে অস্বীকার কথার কথা বললাম? মানে মুক্তিযুদ্ধকে আপনি ব্যবহার করে যখন একটা পক্ষ বিপক্ষ তৈরি করে এটা একটা বড় বড় ইস্যুকে ডাইভার্ট করবে, সেইটাকে সমালোচনা করলে কি মুক্তিযুদ্ধের সমালোচনা করা হয়? মুক্তিযুদ্ধকে কে অস্বীকার করতেছে? মুক্তিযুদ্ধ নিয়ে তো কোনো প্রশ্ন নাই তো, কিন্তু বক্তৃতাটা ধরেন এমন ভাবে দেওয়া হবে ফাঁকা গুলি করে, যে অ্যাজ ইফ ধরেন আমি মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছি, এইটা করতেছি, এইটা আগে এস্টাবলিশ করে তারপরে ধরেন আপনাকে কাউন্টার দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ নিয়ে তো প্রশ্ন না। আমি প্রশ্ন বলছি যে মুক্তিযুদ্ধের নাম নিয়ে আপনি ইস্যু ডাইভার্ট করছেন, যেটা গত 17 বছর আমরা দেখেছি ইস্যু ডাইভার্টের ব্যাপার। আর মুক্তিযুদ্ধে কার কি অবস্থান, কার কি অবদান, এটা তো মানুষ জানে। এটা নিয়ে তো আলাদা করে ধরেন নতুন করে আলাপ করার কিছু নেই। এবং এইটা নিয়ে যদি আপনি আলাপ করতে যান, প্রত্যেকের ঘাড়ে ধরেন এটা দায় নিতে হবে। কেন আমি জানি না, আপনারা আবারও, আমি সিনিয়র মানুষ, ইতিহাসের বিষয়ে কথা বলতে গেলে একটু ধরেন শাহজিদ সাহেবের কথা উনি বললেন। শাহজিদ সাহেব আমার যতটুকু তথ্য আছে আমার কাছে, উনি তো সম্ভবত মালিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। এখন উনি ধরেন মনে করেন বিএনপিতে থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই।
আপনি ধরেন এখন এইটা 50 বছর পরে এসে এইগুলো নিয়ে আলাপ করে আপনার কারেন্ট যে ইস্যু সেগুলোকে আপনি ডাইভার্ট করবেন। আর মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ যেভাবে দেখে, মুক্তিযুদ্ধের কার্ডকে যেভাবে ব্যবহার করছিল, আপনি কেন সেভাবে ব্যবহার করতেছেন? জুলাইয়ের চেতনার কথা তো আমরা কেউ বলিনি, আমরা বলছি জুলাই সনদ, আপনি এটাতে সাইন করছেন। জুলাই সনদে আপনারাও করেছেন। জুলাই সনদ ওনারা ইয়ে করেন নাই। জুলাই সনদের পড়েন, এখন তো আমি দেখছি বাবুল ভাই অবশ্য এখানে একটু পিছিয়ে আছেন ওনার দলের অন্যান্য নেতা কিংবা ইয়েদের তুলনায়। সবাই দেখছি যে কিছুদিন জুলাই সনদ হাতে করে নিয়ে ঘুরছে, এখন অবশ্য আর ঘুরে না, কারণ অলরেডি অনেকগুলো অনুচ্ছেদ ওনারা ভায়োলেট করে ফেলছে, এই জন্য এখন আর ঘুরতেছে না। 52, 62 আর 69 অনুচ্ছেদ পড়েন, আপনাদের নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু তারপরে আপনারা করেন নাই, সুপ্রিম কোর্ট সচিবালয় করেন নাই, তথ্য অধিকার আইন করেন নাই, পুলিশ সংস্কার কমিশন আইন আপনারা বাতিল করে দিয়েছেন, এগুলো আপনারা অলরেডি ভায়োলেট করেছেন। গণভোট আপনারা ওন করেন বলেন, তাহলে গণভোটে তো সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছিল, সেটা করলেন না কেন? কোথায় তাহলে ওন করেন? এটা তো ধরেন মানে ইস্যু ডাইভার্ট করার ব্যাপার। কার্ডের কথা বলে, একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম কার্ডের প্রচার করার জন্য নাকি 412 কোটি টাকা খরচ করার প্রস্তাব করা হয়েছে। এই একদম ধরেন হাসিনার আমলের মতো। উন্নয়ন করবে 5 টাকার, তার ভেতরে করবে হচ্ছে গিয়ে 60 টাকা চুরি, আর বাকি 1 টাকা থেকে ধরেন আরো 50 পয়সা দিয়ে ইয়ে করবে, প্রচার করবে। এই 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 বন্দোবস্ত, এইটা তো সেই ইয়ে কথা, এগুলো বলে তো লাভ নাই। আবার উনি আরেক জায়গায় বললেন যে 90 সালে 69 সালে যারা গণ অভ্যুত্থানে অংশ নিচ্ছে যে সমস্ত ছাত্র নেতারা, তারা ক্ষমতার কাছাকাছি যায়নি। কাছাকাছি আমানুল্লাহ আমান ডাকসু ভিপি ছিলেন না 90-এর গণ অভ্যুত্থানের সময়? আপনারা সবাই, আমি তখন ছোট, আমি এটা জানি না, উনি এমপি হয়েছেন না? 69-এর গণ অভ্যুত্থানের অনেকে গিয়ে 71-এর পরে ইয়ে হয়েছেন না, এই এমপি মন্ত্রী হয়েছেন না, তোফায়েল আহমেদরা হয়েছেন না? তাহলে এইগুলো আপনি কি কথা বলেন? এগুলো বাংলাদেশের রাজনীতি। শুনেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাস হচ্ছে ছাত্র আন্দোলনের ইতিহাস। বাংলাদেশে যখন যখন বাংলাদেশ সংকটে পড়ছে, তখন ছাত্ররা বেরিয়ে এসে নেতৃত্ব দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছে, নতুন দিকে নিয়ে গেছে। আর আপনি ক্ষমতার ভাগাভাগি নেওয়ার কথা বলেন কোন অর্থে? আপনি একটা ক্রাইসিস সময়ে এসে তারা দায়িত্ব নিয়েছে, দায়িত্ব হস্তান্তর করে দিয়ে তারা রেগুলার রাজনীতিতে ঢুকেছে। 18 মাসে 18 বছরের দুর্নীতি প্রমাণ করেন। আপনাদের সরকার আছে, দুদক আপনাদের, সবকিছু আপনাদের দুদক। এই যে এনসিটিভির যে দুর্নীতির কথা বলা হয়েছে 400 কোটি টাকার গাজী সালাউদ্দিন তানভীরের নামে, আপনাদের দুদক এই আপনাদের সরকার ক্ষমতা আসার পরে তাকে ওই মামলায় অব্যাহতি দিয়েছে যে তার কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। আসিফ মাহমুদ সজীব পিএস এর বিরুদ্ধে 300 কোটি, মানে কথা বললেই 300-400 কোটি টাকা, 300 কোটি টাকার দুর্নীতির অভিযোগ দেওয়া ছিল, তারও পাসপোর্ট আটকানো ছিল, তাকেও এই সরকারের আমলে ক্লিন চিট দেওয়া হয়েছে। এগুলোকে আমরা করেছি। এখন এরপরেও আপনাদের যদি ধরেন আরো ইয়ে থাকে আমাদের যে কারো বিরুদ্ধে, আজকেও তো পার্লামেন্টে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেছেন যে আমাদের যে কারো বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে আপনারা এটা ব্যবস্থা নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ধরেন ফাঁকাগুলি করে কি লাভ? ফাঁকাগুলি করে তো লাভ নেই। আমরা তো খুব বেশি কিছু চাচ্ছি না। জুলাই সনদে আপনি যতটুকু মানছেন ততটুকু করেন। গণভোটে আপনারা জনগণের কাছে হ্যাঁ ভোট চেয়েছেন, প্রধানমন্ত্রী নিজে চেয়েছেন, আপনারা গণভোটের রায়কে অবমান করেন না, অপমান করেন না, পদদলিত করেন না, জনগণ এটাকে ভালোভাবে নিবে না। আপনি বলছেন অক্ষর অক্ষরে পালন করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা অলরেডি এস্টাবলিশ, আপনি বারবার দেখবেন একটা কথা বলা হয় যে আরো ভালো আইন করা হবে, আরো ভালো সুপ্রিম কোর্টের সচিবালয় করা হবে। ঠিক আছে, করেন, অসুবিধা নেই। তার মানে এটা কি একটু কম ভালো কিংবা অল্প ভালো? এই তো, আরো ভালো আপনি করবেন। তাহলে এটাকে আপনি বাতিল করলেন কেন? এটাকে বাতিল করার মধ্য দিয়ে আপনি পুরো জনগোষ্ঠী, অন্যান্য রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডার, সবার কনফিডেন্সে আপনি আঘাত দিলেন কেন? আমি কেন এই সন্দেহ করতে বাধ্য হলাম যে আপনি বোধহয় করবেন না। কেন? কারণ আমাদের পূর্বের ইতিহাস আছে যে ওই বাজদার হোসেন মামলার পরে সৈয়দ ইশতিয়াক আহমেদকে বেগম খালেদা জিয়া ফোন দিয়ে বলেছিলেন যে আমি এটা করব, কোনো অসুবিধা নেই, কিন্তু ওনাকে কিন্তু এটা করতে দেওয়া হয়নি। উনি 2001-6 মধ্যে এটা করতে পারেন নাই। কেন পারেন নাই, কি করেন না পারেন, এটা বিএনপির লোকেরা ভালো বলতে পারবে, আমরা জানি না। কিন্তু এবার আমরা সবাই মিলে একমত হয়েছি, বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল না, সুপ্রিম কোর্টের আমরা একটা আলাদা সচিবালয় করব। সেই সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, সেটা ফাংশন করছিল, সেই অধ্যাদেশটা কেন বাতিল করে দেওয়া হলো? তাহলে কি এখন সচিবালয়ের বদলে আপনি ওখানে পার্লামেন্ট করবেন? মানে এর বাইরে আর কি করবেন? সচিবালয়ের বাইরে তো আর কিছু করার নাই, আপনি কি করবেনটা কি সেটা আপনি বলেন। সেটা কিন্তু বলেন নাই। ওইখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ওনারা ওই যে বিশেষ কমিটির রিপোর্টটা তো আমাদের কাছে এসছে, কারণ আমাদের বিরোধী দলের সদস্যরা ওইখানে ছিল। বিশেষ কমিটির রিপোর্টটা আমরা দেখেছি। ওই যে সমস্ত অধ্যাদেশ বাতিল করা হয়েছে, সেই মানে ওই অধ্যাদেশগুলোই বাতিল করা হয়েছে যেগুলোতে সরকারের ক্ষমতা একটা চেক এন্ড ব্যালেন্সের জায়গায় আসবে, সরকারের ক্ষমতা প্রশ্নবিদ্ধ হবে, সরকারের ক্ষমতা জবাবদিহিতার মধ্যে পড়বে। যে জায়গাতে সরকারের ক্ষমতা বাড়ে সেটা কিন্তু ওনারা করেন নাই। যেমন আমি আপনারা বলি, ওনারা পুরো
ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ বাতিল করে দিতে চাইছিলেন। মানে এখন এই যে আজকে এসে আবেদন করছে না 5 জন পরিচালক, আবেদন ছাড়াই দিয়ে দিতে চাইছিলেন, কিন্তু ওইটা আইএমএফ শেষ মুহূর্তে বাধা দিছে। এখন 7.5% এর ক্লজ ঢুকে 18 কর ঢুকে ওনারা ওইটা পাস করছেন। এবং আজকে এসে আবার সরকারের কাছে ওই চোরগুলো, ওই লুটপাটকারীগুলা আবার এসে 18,000 কোটি টাকা চাচ্ছে। কার টাকা? পাবলিকের টাকা। এই ব্যবস্থাটা ওনারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মধ্য দিয়ে করছে। এইগুলো হচ্ছে গিয়ে ধরেন ইন্ডিকেশন যে আপনি কোন দিকে যাবেন। 3টা জিনিস আমি বলি, 3টা ইন্ডিকেশন খেয়াল রাখবেন। আওয়ামী লীগ আমাদেরকে এই 3টা ইন্ডিকেশন শিখাইছে। আমরা কোনো বই পড়ে কিংবা করে আমরা এগুলো শিখিনি, আমরা আমাদের জীবন দিয়ে। কারণ আমাদের একদম শৈশব, কৈশোর, তরুণ বয়স আমাদের গেছে হচ্ছে এই আওয়ামী জাহেলিয়াতের মধ্য দিয়ে। আমরা 3টা জিনিস শিখছি। কি জিনিস? আপনি ক্ষমতাকে কেন্দ্রীভূত করছেন কিনা, এবং কেন্দ্রীভূত করার মধ্য দিয়ে কুক্ষিগত করার দিকে যাচ্ছেন কিনা। মানে সব ক্ষমতা প্রধানমন্ত্রীর অধীনে, নির্বাহী বিভাগের অধীনে, এবং নির্বাচনকে কুক্ষিগত করার, এগুলা গত 50 বছরে আপনারা বারবার করছেন। যারাই সরকারে ছিলেন কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন নাই, একজনও বলতে পারবেন না। এইটা হচ্ছে গিয়ে একটা ইন্ডিকেশন। 2 নম্বর ইন্ডিকেশন হচ্ছে গিয়া আপনার এই ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে কেউ যাতে আপনার বিরোধিতা করতে না পারে এবং আপনাকে যাতে অসুবিধায় ফেলতে না পারে, আপনি জুলুমের পথে যাচ্ছেন কিনা। মানবাধিকার কমিশন বাতিল করে দেওয়া, আপনার এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে সাইবার 26 দিনে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এখন আমরা দেখছি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে বাক স্বাধীনতার সীমানা আছে, বাক স্বাধীনতার এইটা আছে, সেটা আছে। বাক স্বাধীনতার বিরুদ্ধে আমরা বহু যুদ্ধ করে এখানে এসেছি। বাক স্বাধীনতার জন্য আমাদের ভাইয়েরা জেলখানায় জীবন দিয়েছে শুধুমাত্র ফেসবুকে লেখালেখি করার জন্য। সেগুলো আমরা পার করে এসেছি। আমাদেরকে বাক স্বাধীনতার সীমানা শিখাতে আসবেন না। বাক স্বাধীনতার সীমানা আমরা খুব ভালোভাবে জানি। অসংখ্য ধন্যবাদ। বাক স্বাধীনতা বিএনপির লোকদের বাক স্বাধীনতা যখন কেড়ে নেওয়া হয়েছে আমরা রাস্তায় নেমেছি। সো ওইটা আমাদেরকে বলবেন না। এইগুলো আপনি ইন্ডিকেশন। এবং থার্ড ইন্ডিকেশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি পুরনো অর্থনৈতিক কাঠামো, যেই অর্থনৈতিক কাঠামোর মধ্য দিয়ে এখানে লুটপাট, এই যে আজকে প্রচন্ড সেলিব্রেট করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ন্যারেটিভ কি? পারমাণবিকের যুগে বাংলাদেশ প্রবেশ করেছে, কিন্তু এই রূপপুর পারমাণবিক কেন্দ্র করার জন্য 12.5 বিলিয়ন অতিরিক্ত খরচ করা হয়েছে, যার ভিতরে 5 বিলিয়ন, 500 কোটি ডলার, ডলার কিন্তু এটা 500 কোটি ডলার শেখ হাসিনা এবং তার পরিবারের লোকেরা ঘুষ নিয়েছে। সেই টাকা কাদের টাকা? পাবলিকের টাকা। এই যে এন্তেজাম, এটা কিন্তু খেয়াল করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, এটা একটা আইন করে করা হয়েছে না? সবকিছু আইনের বেড়া চলে। এই যে 62,000 কোটি টাকা বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দিত, আইন করে করা হয়েছিল না? এবং ওই আইনগুলো হচ্ছে দায় মুক্তি আইনের মাধ্যমে দেওয়া। এই 3টা জিনিস আমরা খুব ভালোভাবে শিখেছি। আমরা পরিষ্কারভাবে দেখতে চাই এই ইন্ডিকেশন থেকে বিএনপি বেরোচ্ছে। কারণ অসংখ্য ধন্যবাদ। আমরা শুনে আসি ফজলে হুদা বাবুলের কাছে। সহযোগী শক্তি হিসেবেই মনে করি আমরা বিএনপিকে। আমরা মোটেই মনে করি না যে গণঅভ্যুত্থান আমরা একা করছি, বিএনপি ছিল না, এটা না। বরঞ্চ ওনারা যদি এই পুরোনো পথে হাঁটেন তাহলে তো আমরা স্বাভাবিকভাবে তখন এই প্রশ্ন তুলবো। এবং এই প্রশ্ন তোলা মানেই আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে, আপনি জুলাই নিয়ে চেতনা ব্যবসা করতেছেন, এইটা না। জুলাই চেতনা আপনিও করতেছেন, আপনি প্রতিদিন বলতেছেন না জুলাই সঙ্গে অক্ষর অক্ষরে পালন করবো। ওটা যদি জুলাই চেতনা না হয়, আমি গণভোটের দাবি করা, জুলাই সনদ বাস্তবায়নের দাবি করো, জুলাই চেতনা হতে পারে না। চেতনা জনাব ফরিদুল হক, আমরা একটু শুনে আসি। এইটাকে বটিকা দেখিয়ে আপনি আমাকে অন্যদিকে নিয়ে যাবেন, অপশাসন করবেন, লুটপাট করবেন, ক্ষমতা কুক্ষিগত করবেন, এইটা তখন হবে চেতনা। আমরা ক্ষমতায় নাই, আমাদের চেতনা দেখানোর কিছু নাই। আমাদের যাদের আপনি ক্ষমতার কথা বলছেন 18 মাসের মধ্যে গত বছরের জুন মাসে লন্ডনে গিয়ে ওনাদের এমপি মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে ট্রফি লন্ডনে দিয়ে এসেছে। এবং যারা ট্রফি দেওয়ার মধ্যে ছিল, খেলাটা আপনি খেয়াল করেন, 15 দিন আগে সালাউদ্দিন সাহেব জনসভার মঞ্চে দাঁড়িয়ে বলতেছে যে যাদের বিদেশি পাসপোর্ট তারা কিভাবে এখানে নিরাপত্তা উপদেষ্টা হয়ে যায়। তাহলে ওই বিদেশি পাসপোর্ট কি পরে হঠাৎ করে বাংলাদেশি পাসপোর্ট হয়ে গেছে যখন পররাষ্ট্রমন্ত্রী হইলো? তার মানে কি পুরো গেমটা সেট আপ ছিল, আমরা বুঝতে পারি না এটা। আমরা তো রাষ্ট্র পরিচালনার কাছে ছিলাম না তো। এবং আমাদেরকে একটা ধরেন ওই যে কি বলে যে ছেলের হাতে মোয়া ধরাই দিয়ে আমাদেরকে একটা এরকম ইয়ে তৈরি করছে। যারা ফরিদুল হক তৈরি করে ধরেন আমাদেরকে আবার আপনাকে সময় দিব একটু, আমরা যাই। ফজলে হুদা বাবুল, অনেক প্রসঙ্গ এসেছে। হ্যাঁ, ভালো ছিল, ভালো প্র্যাকটিসও আছে, বোঝাই যায়। প্রথম কথাটা আমি আসি, বড় ভাইয়ের কথায় আসি। ওটার সাথে আমি ফরিদুল হকের কথার আমি একটা লিঙ্ক করি। সেটা হচ্ছে যে বড় ভাই বলেছেন এই যে সংসদের এই ভাষা, একজন আরেকজনকে অ্যাটাক করা, এটা ভালো দেখায় না। এরপর আবার
উনি বললেন যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, বাক স্বাধীনতার সীমানা নির্ধারণ করা হচ্ছে। এইটা আগে আমার বলা উচিত, তাই না? আজকের এনসিপির কোন নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অশ্রাব্য স্লোগান দেওয়া হয়েছে এর বিরুদ্ধে কয়জন স্ট্যাটাস দিয়েছেন উনি বলবেন আজকে? আজকে এই মাত্র 2 মাসের সরকারকে কতবার গুজবের শিকার হতে হয়েছে, বিশ্বের রেকর্ড এইটা। এই সময়ে তাদের যে ভাষা, যে শব্দ, যে আচরণ, যে মানে কি বলবো, সোশ্যাল মিডিয়ার যে মানে শব্দ, এগুলো ভদ্র ভাষায় বলার মতো কোনো, আজকেও আমি স্ট্যাটাস দিয়েছি একজনের ইয়ার নিয়ে, স্ক্রিনশট নিয়ে আমাকে বলেছে বলে, ঠিক আছে? কাজে ওই জায়গাটাতে আমার মনে হয় যে স্বাধীনতা মানে আমি দিগম্বর হয়ে উত্তরা থেকে এখানে আসতে পারি না। তো স্বাধীনতা হ্যাজ সাম লিমিটেশন, এন্ড বাক স্বাধীনতা হ্যাজ সাম লিমিটেশন, এন্ড দ্যাটস ওয়াই দিস কান্ট্রি নিডস দ্য লিমিটেশন ফর বাক স্বাধীনতা। এটা এভরিওয়্যার ইট ইজ দেয়ার। নাম্বার 1, বাক স্বাধীনতা মানে এই না যে আমি যা ইচ্ছে তাই করব। নাম্বার 2 হচ্ছে, আরেকটা কথা এসছেন যে দুর্নীতির ওনাদের কোনো, আমি দুর্নীতির কথা বলিনি, আমি 2টা উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে আপনার টিএসসির বন্যার্থদের একটু ক্লিয়ার উদাহরণ দিয়েছে, যেটার হিসাব এখনো একজন সাধারণ নাগরিক হিসেবেও আমি জানি না। দ্বিতীয় হচ্ছে ওই যে কম্বল, 7 কোটি কম্বলের কথা বলছি না, এই শীতের কম্বল যেভাবে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে। আমি দুর্নীতির কথা বলিনি, আমি বলেছি ক্ষমতার স্বাদ। ক্ষমতার স্বাদ আর দুর্নীতি দুটো 2 জিনিস। এইটুকু যদি বুঝবার ক্ষমতা না থাকে, উনি আরেকটা কথা বলেছেন, আমানুল্লাহ আমান, তোফায়েল আহমেদ নাকি ক্ষমতার স্বাদ নিয়েছে। দেখুন, আমানুল্লাহ আমান এবং তোফায়েল আহমেদ তারা একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে আন্দোলন বা অভ্যুত্থান পরবর্তীতে তারা নির্বাচিত হয়ে এসেছে। নির্বাচিত হয়ে এই পার্লামেন্টে যারা এসেছেন তাদেরকে আমরা স্বাগত জানাই, তো সব সময় জানাই। এখানে ওই জিনিসটা এই জিনিস নয়, এটা একটু বুঝবার মতো মিনিমাম আমার মনে হয়। ওই যে বললাম 18 মাসের আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের কথা বলছি, এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের বাংলাদেশের ভিত, এটাই বাংলাদেশ। আর আমরা আমাদের যখন এই অস্তিত্ব নিয়ে কেউ কথা তোলে, যখন আমাদের স্বাধীনতার ঘোষককে নিয়ে যে কেউ ব্যঙ্গ করে, তখন আমরা কিন্তু সেটার উত্তর দেওয়ার জন্য আমরা কিন্তু জিয়ার সৈনিক। কারণ এই জায়গাটা আমরা যারা বিএনপি করি, আমাদের বিএনপির আদর্শই হচ্ছে শহীদ জিয়ার আদর্শ, ম্যাডাম খালেদা জিয়ার উদাহরণ এবং তারেক রহমানের নির্দেশনা। কাজে জিয়া পরিবারের উপর আঘাত আসলে আমরা সেটাকে, আমার মনে হয়েছে আমরা সেটার সহ্য করবার মতো ক্ষমতা আমার মনে হয় না বিএনপির কোনো, বিএনপি করে এরকম কোন লোকের কাছে আছে। তৃতীয় কথা, উনি আরেকটা কথা বলেছেন যে এই আওয়ামী লীগের কথা বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে, মুজিব বাহিনী নিয়ে। দেখুন, বিএনপি কিন্তু এমন একটা দল যে দলটা খালি 71-এই এদেশকে স্বাধীনতার ঘোষণা দেয়নি আমাদের দলের প্রতিষ্ঠাতা। 75-এর কিন্তু বিপ্লব ও সংহতি দিবসের নায়কও কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা। এই যে আজকে আপনারা রাজনীতি করছেন, বহুদলীয় গণতন্ত্র এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। একটু মাঝে মধ্যে কৃতজ্ঞতাটা যদি আপনারা করেন, তাহলে আমার মনে হয় দেশটা, আমরাও খুশি হব, সবাই বোধহয়। জনাব ফজলে হুদা বাবুল, একটু বিষয় কি আপনি যুক্ত করবেন কিনা? উনি যে বিষয়টি বলছিল যে জুলাই সনদের ব্যাপারে আপনারা সুনির্দিষ্টভাবে বলছেন যে সেটিকে আপনারা লালন করেন, পালন করবেন, সেটি আপনারা ধারণ করেন এবং তা অক্ষরে অক্ষরে পালন করবেন। কিন্তু উনি খুব সুনির্দিষ্টভাবেই কয়েকটি পয়েন্ট বলেছেন যেই সব জায়গাগুলো জুলাই সনদ ভায়োলেট হয়েছে, সেই বিষয়গুলোকে একটু বলবেন। সেখানে আসতেছে জুলাই সনদ বোধহয় উনি কতটুকু পড়েছেন, উনি বললেন বিএনপির নেতারা নিয়ে ঘরে। আমি এই
দুদিন আগেও আমি জুলাই সনদ নিয়ে ঘুরলাম, আমার গাড়িতেও জুলাই সনদই আছে, ঠিক আছে। কিন্তু এনে এনে আপনাদের মতো দেখায় যে আমি জুলাই যোদ্ধা, এটা আমি দেখাই না। আমার মনে হয় আমিও 3 তারিখে শহীদ মিনারে যে বক্তব্য দিয়েছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে, এটাও কিন্তু অনলাইনে ভাইরাল হয়েছিল এবং মেইন স্ট্রিম মিডিয়া সহ কয়েকটা পত্রিকায়ও। তো যে ওগুলা জুলাই যোদ্ধা আমি বলি না, আমরা ওটারে বিক্রিও করি না। আমরা জুলাই যে সনদ, এই সনদের প্রত্যেকটাতেই তো আছে যে যদি কোনো দল ক্ষমতায় আসে সেই দল কিভাবে করবে, এটা তাদের। এমনকি ভোটের ব্যালটেও তো যে আলাদা সচিবালয় করার কথা, সেই জায়গায় আপনারা কি করলেন? মানবাধিকার কমিশনের কথা, সেই জায়গায় আপনারা কি করলেন? পুলিশ কমিশনের কথা, সেখানে আপনারা কি করলেন? কেন করব না আমরা? কে বলেছে করব না? কখন বলেছি আমরা করব না? পুরাতনগুলো তাহলে বাতিল করলেন কেন? পুরাতনগুলো পরিপূর্ণ ছিল না। কয়বার আমরা সংবিধান সংশোধন করব? আপনার কাছে হাতের কাছে মাটি আছে, আপনি ঘর বানাই ফেলবেন, কারণ আপনার 15 দিন পর আবার ইট আসবে, আবার তখন এটা ভেঙে ফেলবেন আপনি। না, এখন যে বিএনপি ভাঙা করার দল না, বিএনপি যেটা করে এটা ইতিহাসেই প্রমাণ করবে। না, বিতর্কের এজেন্ডা তো আপনারা তুলে দিলেন। দেখুন, এখানে জাতীয় জুলাই সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে, গণভোটের ঘ। আপনি যদি জুলাই সনদ বলেন, জুলাই সনদের প্রত্যেকটা, উনি বললেন বই নিয়ে আমরা ঘুরি না, আমরা মডার্ন, বিএনপির লোকজন সব সময় আধুনিকতায় বিশ্বাস করে। দেখুন, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আমরা কি জনগণের ম্যান্ডেট লাভ করিনি? আমি আবার শুনবো আপনার কাছে, আমি বলবো, আমি লাস্ট বলি, আপনার কাছে আসবো, আমি একটা বিরতি নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব মুস্তফা কামাল, আপনার কাছেই শুনবো, দুজনের কথা শুনছিলেন। জি, এখানে জুলাই এত বারবার শুনতে ঝুলাই মনে হয় মাঝে মধ্যে, মানে ঝুলে যাচ্ছে। জুলাইকে এর মধ্যে অনেকটা ঝুলিয়ে দেয়া হয়েছে, বা এমনভাবেই করা হয়েছে বিষয়টা, এটা মোটেই কাঙ্ক্ষিত ছিল না। বিএনপির দিক থেকে নির্বাচনের আগে এভাবে বলা হয়নি যে তারা একটা শপথ নেবেন অথবা তারা এই কাণ্ডকীর্তিটা করবেন বা বলবেন যে আরো ভালো করবেন। এগুলো কিন্তু নির্বাচনের আগে বলা হয়নি, বলা হয়েছে নির্বাচনের পর। তো সেটা কেন বলা হয়নি? আগে নির্বাচনটা যে আগে নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনমুখী দল হিসেবে বিএনপি ওটা করেছে, বা কৌশলের অংশ হিসাবে বলা চলে। তো এখন আপনি যেটা করবেন সেটার নাম কৌশল, আবার আমি যেটা করব সেটার নাম চাতুরি। একই বিষয়ের নাম কিন্তু দুটা হতে পারে না। কিন্তু এখন কিছুদিন সত্যি আমরা দেখেছি যে বিএনপির যারা সংসদ সদস্য আছেন তারা 2টা বই সাথে রাখেন, জুলাই সনদও রাখেন, আমাদের সংবিধানও রাখেন, দুটো ধরে আবার দেখান যে কোনটার দাম বেশি। এটাও কাঙ্ক্ষিত ছিল না। তারা এই কাণ্ডটা করবেন সেটা তো নির্বাচনের আগে বলেননি, কিন্তু ওরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ওই যে নোট অফ ডিসেন্ট অর্থ তবে কিন্তু যদি, অর্থাৎ এগুলো যোগ করে আপনি আগেই কিছু ছোট্ট ছোট্ট ফেরকা বাঁধিয়ে রেখেছেন। ওইটার উপরেই তো স্বাক্ষর হয়েছে। জি, তো আন্দোলনের সময় এসব কথা বলেননি, সরকার পতনের পরও এসব কথা বলেননি, ঠিক নির্বাচনের একটু আগ মুহূর্তে ঐকমত্য কমিশন যেটা, অর্থাৎ আমি যদি আরো সোজা করে বলি যে একমত কমিশন, একমত হওয়া, আসলে আপনারা একমত হলো একমত হননি। সবাই, অনেকেরই তো নোট অফ জায়গায় আছে দ্বিমত ছিল। একবারও তখনও কি ভেবেছিলেন যে আপনাদের মধ্যে এইগুলো নিয়ে এই মাত্রায় বিরোধ বাঁধবে? বিরোধটা এখন এমন পর্যায়ে এসেছে কারো নাম মুখে নিতে হয় না, চোর বললে বুঝে ফেলে কাকে বলা হয়েছে, চাঁদাবাজ বললে বুঝে ফেলে যে কাকে বলা হয়েছে। এটা কি কাঙ্ক্ষিত ছিল? কি কারা কে কাকে কি বলছেন ইঙ্গিত করছেন, এটি বোঝা যায়। গুপ্ত বললে বুঝে ফেলে, একজন জবাব দিয়ে ফেলে যে আমি গুপ্ত না, তার নাম না নিলেও চলে। এটা কিন্তু আগামী দিনের রাজনীতির জন্য একটা ভয়ানক বার্তা দিচ্ছে। এই গেল একটা দিক। দ্বিতীয় একটা দিক, 30 সেকেন্ড আমি শেষ করে দিই, যে এই প্রশ্নটা আসছে এখন যে 71-এ অথবা 69-এ তো ছাত্ররা নেতৃত্ব নিয়ে নেয়নি দেশের, বা ক্ষমতা এইভাবে যাওয়ার চেষ্টা করেনি, তথ্য হিসাবে সঠিক, কিন্তু 24-এর সাথে একটু রকম ফের আছে ওখানে। 24 যেই মাত্রায় বা যেই স্কেলে বা যেই প্রাণহানির পরবর্তী মোহনার মধ্যে একসাথে হয়েছে,
তো 24-এর 5 আগস্ট যদি এই ছাত্ররা, আমাদের ফরিদুল হকরা বা তারা যারা ছিলেন, তারা যদি ওই দিনে এই সনদ পর্যন্ত অপেক্ষা না করে, এই সংবিধান পর্যন্ত অপেক্ষা না করে কোনো ডিক্লারেশন দিয়ে বসতেন, সেটা বোধহয় খুব একটা অগ্রাহ্য হতো না ওই সময়ের বাস্তবতায়। আদর, স্নেহ, ভালোবাসা ওই জায়গাতেই ছিল। আবার যখন কোনো গণ অভ্যুত্থান বলবেন বা বিপ্লব বলবেন, সেটাই ইটসেলফ একটা সংবিধান, সেটার জন্য আলাদা সংসদ লাগে না, সেটাই গণরায়। তো যেহেতু এবার এনসিপি যাদেরকে এখন বলা হয়, রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতির কারণে একটা ধাক্কা খেয়েছে আচ্ছা রকম, যেটা এখন তারা হাড়ে হাড়ে উপলব্ধি করছে। হয়তোবা আমরাও দেখে যেতে পারি অদূর ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে যদি এই স্কেলের কোনো আন্দোলন বাংলাদেশে হয়, সম্ভবত ওই প্রক্লামেশন বা ডিক্লারেশন ওই শহীদ মিনারে হয়ে যেতে পারে, অথবা আপনার এই অফিসের পাশে এই কাউরান বাজারও হয়ে যেতে পারে, হতে পারে এবারের তিক্ত অভিজ্ঞতার কারণে। আমাদের ফরিদুল হকের কথা কিন্তু শুনছিলেন যে তারা কিছু বদনাম নিয়েছে, মোয়া ধরিয়ে দেওয়া হয়েছে, সঠিক, তারা কোনো অভিভাবকত্ব পায়নি, বদনাম নিয়েছে, কিংস পার্টি বদনাম, এই বদনাম তাদের নিতে হয়েছে এবং সেটা বহন করতে হবে। তাহলে তারাও যে অভিভাবকত্ব না পাওয়ায় অপ্রিয় কিন্তু কঠিন সত্য কথা, তারা ক্ষণে ক্ষণে বিএনপির ডাকে বা বিএনপির ইশারায় নেচেছে, আসন ভাগাভাগির আলাপ করেছে, মাঝে মধ্যে আবার জামাতের কাছে গেছে, মাঝে মধ্যে আবার নিজেরা এক হতে চেয়েছে। সময় পাবো না, শেষ পর্যন্ত তারা 11 দলভুক্ত হয়েছে। ফরিদুল হকের কাছে 1 মিনিট এবং ফজলে হুদা বাবুলের কাছে। ফরিদুল হক, শেষ করব, যদি কিছু যুক্ত করেন, সময় স্বল্পতার জন্য আর এগিয়ে নিতে পারছেন। বাবুল ভাইকে আবার একটু অনুরোধ করব যে উনি যাতে বন্যার টাকার হিসাবের ইয়েটা আবার একটু অনলাইনে সার্চ করে দেখেন। একাধিকবার হিসাবটা দেওয়া হয়েছে, একদম প্রতিষ্ঠিত সিএ অডিট ফার্ম দ্বারা অডিট করে একাধিকবার হিসাব দেওয়া হয়েছে। এটার আবার উনি কোটা দিলেন। এবং এই যে মিডিয়ার প্রোপাগান্ডা এবং প্রোপাগান্ডার যে ন্যারেটিভ, এইটা বারবার ওনারা আমাদের ঘাড়ে চাপিয়ে দেন। তারপর হচ্ছে যে উনি এটা কামাল ভাই বলে দিয়েছেন, আমি এটা বলতে চাই না, আমি শুধু একটা পয়েন্ট বলি যে কোথায় কোথায় জুলাই সনদ ভায়োলেট হয়েছে। আমি এটা বলছি যে শুধু জুলাই সনদ নয়, এর সাথে সাথে 31 দফা এবং নির্বাচনী ইশতেহার, কোথায় কোথায় অঙ্গীকার করেছিল সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় করবে। আমি একটু পড়ে দেখতে বলবো। জুলাই সনদের অনুচ্ছেদ 52, 31 দফার 9 নং দফা এবং ইশতেহারের কোথায় আছে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, কিন্তু আপনারা খুঁজে দেখবেন। তো এইটা কিন্তু করা হয়নি। আর গণভোটের কথা আমি একটু বলি যে কামাল ভাই একটা দারুণ কথা বলেছেন যে যদি ধরেন আপনি পরের দিন শপথ না নিবেন, আগের দিন বললেন না কেন। আমি একটা সুন্দর উদাহরণ দেই। উদাহরণে যাওয়া যাবে না। 199 আসন পেত, তখন কিন্তু সংবিধান বাধা হয়ে দাঁড়াতো না সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে। এখন যেহেতু ওনারা 2/3 মেজরিটি পেয়ে গেছেন, নিজেদের মতো সংবিধান সংশোধনী করে ওই পুরনো পথে ওনারা হাঁটতে চান। এইটা কোনোভাবেই এই যে জুলাইয়ের আমার যে মানে কি বলে কমিটমেন্টের সাথে কোনোভাবেই এটা সামঞ্জস্যপূর্ণ। ধন্যবাদ, শেষ করতে হবে। ভাই, এক মুরগি কয়বার জবাই করবেন? আমরা তো সংসদ সদস্য হিসেবে শপথ নিব, এই জন্য নির্বাচন করছি। আমরা তো জানিও না যে এই এনসিপির ছেলেদের ছাপে তাদের পিতা সম প্রধান উপদেষ্টা আরেকটা অধ্যাদেশ করছে ওখানে যে আমরা শপথ নিব। 1 2 নম্বর হচ্ছে যে শপথ করে এত সংস্কার। আচ্ছা, এই সংস্কার কমিশন হয়েছে না আমাদের 8 মাস ধরে? কয়েক কোটি টাকার চা নাস্তা খাওয়া হয়েছে না? এটা সিগনেচার হয়েছে না? রাজনৈতিক সমঝোতা হয়েছে না? আবার কেন কমিশন? এতগুলা কমিশন হলো, এরপর আবার কেন কমিশন? মানে এই দেশটার আসলে তো স্বাধীনতায় তাদের বিশ্বাস করতে হবে। তারা তো দেশটা তুলে নিতে চায় অন্য জায়গায়। আরেকটা কথা বলেছেন, এই যে 18 মাসের যে 7 ক্ষমতার 2টা উপজেলায় যে বরাদ্দ গেছে এলজিইডি থেকে, এটা বাংলাদেশের 5টা ডিস্ট্রিক্টে যোগ করলে সেটা যায়নি। না, এখন তো আপনারা সবাই জানেন দায়িত্বে আছেন, এখন আপনারা বের করেন। এখনকার না, অবশ্যই বের হবে তো। আরে ভাই, 2 মাস হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে ট্রফির কথা বললেন, শোনেন, বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দলের নেতা লন্ডনে এক্সাইল ছিলেন, তো প্রধান উপদেষ্টা ওনাদের সাথে মিটিং করছেন, তো ওনার সাথে করবেন না? তো ওখানে যে অনেকে ওই সম্মানটুকু দেখিয়েছেন বড় দল হিসেবে, এটাকে আমরা ট্রফি বলছি। এখন ওনারা ট্রফি বলতে যদি টফি বোঝেন তাহলে তো কিছু করার নাই। যে কথাটা ওনারা উনি আমার বড় ভাই আরেকটা কথা বললেন যে ওনারা বিপ্লব করেননি কেন। হ্যাঁ, আপনারা বিপ্লব করেননি কেন রে ভাই? আপনারা বঙ্গভবনে গেছেন, আপনারা
শপথ নিছেন, ক্ষমতার স্বাদ নিছেন। এ তো আপনার আরেকটা কথা, উনি অডিট ফার্মের কথা বললেন, আমি নিজেই পেশার মানুষ। বাংলাদেশের অডিট ফার্মগুলো যদি কালকের থেকে ঠিক হয়, 10,000 টাকা দেন, আমি সাইন করে এনে দিব। কালকের থেকে যদি ঠিক হয় বাংলাদেশের অডিট ফার্মগুলা, বাংলাদেশের রেভিনিউ 3 গুণ বেড়ে যাবে। জি। সেই অডিট ফার্মের কথা উনি বলতে শেষ করব আমরা, এই আলোচনা আর এগিয়ে নিতে পারছি না, সময় স্বল্পতা। কথা বলতে হবে। জি। এই যে গুম কমিশন, মানবাধিকার কমিশন, এগুলো কথা বললেন না উনি, বিচারের কথা, এই প্রত্যেকটার বিস্তারিত ব্যাখ্যা সংসদে দেওয়া হয়েছে এবং ব্যাপক হারে দেওয়া হয়েছে। তারপর একটা কথা বলি, এই গুম বিএনপির লোক বেশি হয়েছে, এই মানবাধিকারের শিকার সবচেয়ে বেশি বিএনপির লোক। সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা, কাজেই যে আমরা BNP তো সেটি অবশ্যই করার এটা কথা করব। ছিল। এটা তো আমরা কমিটেড জাতির কাছে। কিন্তু আপনারা সংসদে কেন এই বলা আস্থার হয়েছে। ঘাটতি বা কেন আপনারা আরে এই বিতর্ক ভাই, তৈরি আপনারা করলেন? 50 ঘন্টার রাষ্ট্রপতির উপর চাইবেন, আবার সংসদ থেকে আপনারা ওয়াকআউট করবেন, আপনারা টাইম চাইবেন, ওগুলাই তো এখন হচ্ছে। আপনারা যা বলেন তাই তো হচ্ছে সংসদে। আমরা প্রত্যাশা করব আপনারা বিএনপি কোন কাজ করতে সঠিক পথেই বলতেছেন? থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।